স্বামী বিবেকানন্দের সঙ্গীত প্রতিভা এটা অনেক সময় আমাদের আলোচনার মধ্যে আসে। তিনি অত্যন্ত সুগায়ক ছিলেন এবং সমসাময়িক যে সমস্ত লেখাপত্র আমরা পাই, স্মৃতিচারণ পাই, সেখানে কিন্তু গায়ক স্বামীজির প্রশংসায় একটা ভরপুর ব্যাপার আমরা লক্ষ্য করি। কিন্তু স্বামীজির সঙ্গীত জীবন এটা যদি আমাদের ভাবনার বিষয় হয়, তাহলে কিন্তু এটা মানতে হবে যে তার সঙ্গীত গবেষক হিসেবে একটি অনস্বীকার্য ভূমিকা ছিল। তখনও তিনি সন্ন্যাস নেননি, মাত্র 24 বছর বয়স। মনে রাখতে হবে, বয়স কিন্তু মাত্র 24 বছর। এবং সেই সময় তিনি অত্যন্ত পরিশ্রমসাধ্য একটি সঙ্গীত গবেষণা গ্রন্থ প্রকাশ করছেন। বইটির নাম সঙ্গীত কল্পতরু। সহ সম্পাদক হিসেবে ছিলেন বৈষ্ণবচরণ বসাক। প্রকাশকাল 1897, অর্থাৎ না, একটু ভুল বলছি, প্রকাশকাল 1887 বঙ্গাব্দ 1294 বঙ্গাব্দে এই বইটি প্রকাশিত হচ্ছে। এই বইটিতে প্রায় 497 মতো গানের, 19 শতকের প্রচলিত গানের একটি সংকলন রয়েছে। রাগ, তাল ইত্যাদি উল্লেখ করে একটি সংকলন রয়েছে। এটা একটা দিক। এবং এই দিকের একটা কথা বলে রাখি, এই যে বইটির নাম তিনি দিচ্ছেন সঙ্গীত কল্পতরু। কল্পতরু গাছের সামনে দাঁড়িয়ে যেমন যা চাই আমরা সেটাই পেতে পারি, এই সংকলন গ্রন্থটিকেও তিনি অনেকটা এই চাইকি নাইকির মতো ভ্যারিয়েশনের মধ্যে রাখছেন। অর্থাৎ সেখানে ধর্মসঙ্গীতে যত রকম ধর্মসঙ্গীত হতে পারে, বৈষ্ণব গান, শাক্ত গান, ইসলামী গান, এই ধরনের ধর্মসঙ্গীত রাখছেন, প্রণয় সঙ্গীত রাখছেন, আবার বিভিন্ন রিচুয়ালিস্টিক যে গানগুলো রয়েছে, যেমন বিয়ের গান, এই ধরনের গানও থাকছে। আবার একেবারে মিস্টিক ফিলিং নিয়ে যে গানগুলো থাকছে, ব্রাহ্মণদের যে গানগুলো থাকছে, সেগুলোরও কিন্তু সংকলন থাকছে। অর্থাৎ 19 শতকের সঙ্গীত চর্চার টপ্পা ইত্যাদি থাকছে। একটা সার্বিক ছবি কিন্তু এই সংকলন গ্রন্থের মধ্যে পাওয়া যায়। তা আমি এই সংকলনের ভূমিকাটা বাংলা সাহিত্যের ইতিহাসের দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। যদি কোনো গবেষক এই সংকলনের যে গানগুলো রয়েছে সেগুলো ধরে ধরে কাজ করতে চান, বিভিন্ন রেফারেন্স, এটা তো ভরপুর একটা আকর গ্রন্থ বলা যায়। কিন্তু তার পাশাপাশি আজকের ভিডিওতে আমি যে কথাগুলো নিয়ে বিশেষভাবে বলতে চাইব, সেটা হচ্ছে এর শুরুতে স্বামী বিবেকানন্দ কিন্তু নিজের হাতে একটি দীর্ঘ ভূমিকা লিখছেন। এবং বৈষ্ণবচরণ বসাক, যিনি সহ সম্পাদক, তিনি কিন্তু ভূমিকায় এই গোটা যে ফ্রেমিংটা রয়েছে, সঙ্গীতের যে গবেষণা সংক্রান্ত, যে ধারণা সংক্রান্ত যে ব্যাখ্যা স্বামীজি করেছেন, সেটা যে স্বামীজিরই প্রায় একক কৃতিত্বে সম্পাদিত, এটা কিন্তু বৈষ্ণবচরণ বসাক তার সংক্ষিপ্ত যে ভূমিকাটি রয়েছে সেই সংক্ষিপ্ত ভূমিকায় উল্লেখ করছেন। এই যে বিস্তৃত একটি ভূমিকা স্বামীজি লিখছেন, যেখানে তিনি সঙ্গীত গবেষণার ছাপ রাখছেন, সেখানে কি আছে? একটা বিজ্ঞান মনস্কতা। প্রথমেই যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা একটা বিজ্ঞান মনস্কতা। এবং খুব ভাবতে, যদি বইটা পড়েন আপনারা দেখবেন যে সেখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে স্বামীজি তৎকালীন প্রচলিত ফিজিক্সের ধারণা অনুযায়ী কত নিখুঁতভাবে এই শব্দ বিজ্ঞানকে বুঝতে চাইছেন এবং বোঝাতে চাইছেন। একদম শব্দ বিজ্ঞান, কিভাবে শব্দ প্রবাহিত হয়, শব্দ কিভাবে তরঙ্গ উৎপাদন করে, এর খুঁটিনাটি। অবশ্যই তার সেন্ট্রিকটা বিজ্ঞান নয়, তার ধারণাটা তিনি তৈরি করতে চাইছেন গানের দিক থেকে। কিন্তু বিভিন্ন উপমা, লৌকিক উপমাগুলো দিয়ে তিনি দেখাচ্ছেন, লৌকিক অভিজ্ঞতার সূত্র দিয়ে ব্যাখ্যা করে বোঝাতে চাইছেন কিভাবে এই সঙ্গীতের প্রসারটা ঘটে, মিউজিক্যাল টোনগুলো কিভাবে সারাউন্ডেড হয়, এ নিয়ে একটা বিস্তৃত কথা তিনি লিখছেন। এরপর তিনি ধরছেন বিভিন্ন বাদ্যযন্ত্রগুলোকে একেবারে ক্যাটেগরিক্যালি, সেই সময়কার যে স্ট্রিং ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে এবং তালবাদ্যগুলো রয়েছে, সেগুলোর সুনির্দিষ্ট ব্যবহার বিধি, সেগুলোকে কিভাবে টিউন করতে হবে, কিভাবে তার বিভিন্ন রাগরাগিনী তার মধ্যে প্রতিফলিত করা সম্ভব, তাই নিয়ে লিখছেন। গানের আমি বিশেষ গান বুঝি না, গান সম্বন্ধে আমার ধারণা অত্যন্ত কম, কিন্তু গানের যে বিভিন্ন পরিভাষা রয়েছে, বিভিন্ন ধরনের আঙ্গিকগত যে দিকগুলো রয়েছে, সেই সমস্ত দিকগুলি নিয়েও কিন্তু তিনি একদম টেকনিক্যাল নলেজ শেয়ার করছেন। আর একটা ইন্টারেস্টিং দিক হচ্ছে ভারতীয় মার্গ সঙ্গীতের যে ধারণা একেবারে প্রাচীন কালে তৈরি হচ্ছে, যখন গানের কোনো ধারণা ছিল না, যখন মানুষ প্রথম কিভাবে
জ্ঞানের এই গানের ধারণা তাদের মধ্যে আসছে, কিভাবে সুরের ধারণা তাদের মধ্যে আসছে, এই নিয়েও কিন্তু একটি চমৎকার হাইপোথিসিস এবং রাগরাগিনীর যে বিভিন্ন নামকরণগুলো হয়েছে সেই নামকরণগুলির সম্বন্ধে তার যে ধারণা, এবং সেই ধারণাটা কিন্তু অত্যন্ত বস্তুবাদী ধারণা। কখনো কখনো তিনি কিন্তু সেই ধারণাগুলোর মানে যে একবারে মেনে নিচ্ছেন, এই নামকরণটা খুব সার্থক হয়েছে এমনও তিনি বলছেন না। অর্থাৎ একটা ক্রিটিক্যাল অ্যাপ্রোচ, এটা কিন্তু স্বামীজির এই লেখার মধ্যে পাওয়া যায়। স্বামীজির এই বইটিতে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, তখনকার দিনে এটা একটা রীতি ছিল, যারা গ্র্যাজুয়েট হতেন, এখনকার মতো তো গুচ্ছ গুচ্ছ গ্র্যাজুয়েট তখন উৎপন্ন হতো না, স্বামীজির এই বইয়ে কিন্তু তার এই একাডেমিক কোয়ালিফিকেশনটি মুদ্রিত ছিল, নরেন্দ্রনাথ দত্ত বিএ, এইভাবে কিন্তু তার টাইটেলটা লেখা রয়েছে। তো এটা পড়তে পড়তে আমার মনে হচ্ছিল বিয়ে কেন, একবারে তখনকার বিশ্ববিদ্যালয়গুলো তো স্বামীজিকে শুধু এই কাজটার জন্যই পিএইচডি দিতে পারবেন। এখন তো অনেক আবল তাবল লোককে সাম্মানিক ডক্টরেট দিই আমরা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো হ্যাবিট করে ফেলেছে। আসলে এটা একটা ভালো দিক যে তখন অন্তত নন একাডেমিক এই কাজগুলোকে এইভাবে গুচ্ছ গুচ্ছ ডক্টরাল দেওয়ার প্রথা হয়নি, এটা একটা ভালো দিক অবশ্যই। কিন্তু যদি আমরা তার জ্ঞানগত মূল্যের বিচার করি তাহলে কিন্তু এই বিষয়টি খুব গুরুত্ব পাবে। এখন আমার এই ভিডিওগুলো মূলত বাংলা ভাষা এবং সাহিত্য কেন্দ্রিক হয়, এখানেও কিন্তু আমার মূল জায়গাটা এই বাংলা ভাষা ও সাহিত্য কেন্দ্রিক। আমরা বলেছি সংকলনগত জায়গা থেকে, অর্থাৎ 19 শতকের মানুষের ধ্যান ধারণাগুলো, মানে গানকে যতটা আমরা টেক্সটের মধ্যে পাই। রবীন্দ্রনাথ একটা খুব ইন্টারেস্টিং কথা বলতেন যে সুর বাদ দিয়ে গানের আলোচনা করার অর্থ হচ্ছে গণেশ দেবতাকে বাদ দিয়ে শুধু তার ইঁদুরটার পুজো করার মতো। তো সেই পরিহাসটাকে আমরা মাথায় রেখেই বলছি, গবেষণার কাজে এবং 19 শতক সম্বন্ধে ধারণা তৈরি করার কাজে এইখানে যে টেক্সটগুলি সংকলিত হয়েছে তার একটি গুরুত্ব রয়েছে। কিন্তু আমি আরো একটি কারণে এই বিশেষ বিষয়টি নিয়ে কথা বলতে আগ্রহী হলাম, আমার ভালো লাগলো কথাটা ভাবতে, নির্বাচন করতে। সেটা হচ্ছে আমার ব্যক্তিগত ছন্দ বিজ্ঞান সম্বন্ধে যে ধারণা, সেটার আমি কোথাও সমর্থন আগে পাইনি। স্বামীজি তার গান সম্বন্ধে যে ধারণা তৈরি করার চেষ্টা করছেন, সেখানে কিন্তু এই ধারণাটি রয়েছে। ছন্দের আলোচনায় আমরা জানি ছন্দের সংজ্ঞাগুলো কি ধরনের থাকে বইয়ে, আমাদের সবারই কম বেশি ধারণা আছে। আমি পড়ানোর সময় যে কথাটা ছেলেমেয়েদেরকে বোঝাতে চাই, বলতে চাই বারবার, যে এটা একটা পার্টিকুলার সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট অফ সাউন্ড অ্যান্ড সাউন্ডলেসনেস, অর্থাৎ ধ্বনি এবং ধ্বনিহীনতার একটা বিধিবদ্ধ মানে পর্যায়ক্রমিক ফিরে ফিরে আসতে থাকা। স্বামীজিও কিন্তু তার এই ছন্দের সাথে সুরের তো একটা বিষয় রয়েছে, একটা রিদিম তো দুটোতেই রয়েছে। সেই জায়গায় কিন্তু স্বামীজিও বলছেন যে যখনই একটি ধ্বনি একটি সিস্টেমেটিক ওয়েতে, একটা নিয়মিত বিরতির মধ্যে দিয়ে দিয়ে একটা ছকের মতো ভাবে পুনরাবৃত্ত হতে থাকে, তখনই কিন্তু এই ধ্বনির একটা শ্রুতি মাধুর্য আলাদা করে তৈরি হয়। আমরা একটা উদাহরণ দিই, আমরা গুপি গাইন বাঘা বাইনের গানগুলো সবাই শুনেছি। গুপি বাঘা ফিরে এলো তো একটি গান রয়েছে, আ আ আ আ আজ থেকে আজ থেকে আজ থেকে মোরা হয়েছি যে আজ, গুপি বাঘা মোরা নেই যেন আর, মোরা কি মানুষ নাকি জানোয়ার, নাহি কোনো উত্তর, মোরা যে ভয়ঙ্কর। এখন আমার গানটাও ভয়ঙ্করই হলো, আমি গানটার কথা বলতে যাচ্ছি, মানে রিদিমের কথা বলছি। এই যে ধ্বনিটা একটা সিস্টেমেটিক রিপিটেশন হচ্ছে, একটা ধ্বনি থাকছে, তারপর একটা ধ্বনিহীনতা থাকছে, আ আ আ আ আজ থেকে আজ থেকে আজ থেকে মোরা হয়েছি যে আজ। এই ধ্বনিগুলোকে যদি আমরা এই সিস্টেমেটিক রিপিটেশনে, ধ্বনি এবং ধ্বনিহীনতার এই যে সিস্টেমেটিক রিপিটেশন, এটাকে যদি বাদ দিই, তাহলে কিন্তু দেখবো এর মধ্যে কিন্তু ধ্বনি মাধুর্য তৈরি হবে না। অর্থাৎ যদি আমরা এইভাবে আ ধ্বনিটাকে পুনরাবৃত্ত করা থাকে, আ আ আ আ, তাহলে কিন্তু কোনো রিদিম তৈরি হয় না, ছন্দের এই রিদিম তৈরি হয় না। কিন্তু আমরা এটা খুব মানে আমার নিজের ব্যক্তিগতভাবে খুব আশ্চর্য লেগেছে যে এত সূক্ষ্ম বিবেচনায় এইভাবে এই স্বরের ব্যবহারের দ্বারা কিভাবে ধ্বনির মাধুর্য তৈরি হয়। উনি সঙ্গীতের দিক থেকে বলছেন, আমি একটু ছন্দের দিক থেকে বললাম। এই ব্যাপারটা কিন্তু আমার খুব আশ্চর্য লেগেছে। এখন এই ভিডিওগুলোতে তো আর খুব সুদীর্ঘভাবে এটা টেনে বোঝানো বা ব্যাখ্যা করা সম্ভব না, এটা একটা পূর্ণাঙ্গ ক্লাসও নয়। কিন্তু আমার মনে হয় এই যেটুকু ধারণা আমি দিলাম, তাতে কিন্তু অনেক ছেলেমেয়ের এই বইটি ঘেঁটে দেখতে একটা উৎসাহ দাঁড়াবে। এই সঙ্গীত কল্পতরু বইটি আমি একটু দেখাই, এটি হচ্ছে সেই সঙ্গীত কল্পতরু বই।
প্রাচীন মুদ্রণের পরে আবার উদ্বোধন কার্যালয় থেকে এই বইটি কিন্তু রিপ্রিন্ট হয়েছে এবং আরেকজন গবেষক তিনি অত্যন্ত পরিশ্রম সাধ্যভাবে খুব দীর্ঘ পরিশ্রমের মাধ্যমে প্রায় পাণ্ডুলিপিগুলো উদ্ধার করা খুব দুষ্কর ছিল, সেখান থেকে কিন্তু তিনি এগুলো উদ্ধার করে এই বইটি সংকলন করেছেন। এই বইটির আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে এর পেছনে পরিশিষ্টর মতো করে স্বামীজির গানের খাতার, এটা উদ্বোধন আগে প্রকাশ করেছিল কিন্তু এই সংকলনের মধ্যেও স্বামীজির গানের খাতা রয়েছে। তিনি প্রাক সন্ন্যাস জীবনে যে গানের চর্চা করেছিলেন তার নিজের হাতের লেখাও কিছু রয়েছে, সেগুলি তিনি তার এক স্নেহভাজন বালিকাকে দিয়ে গেছিলেন। পরবর্তী ক্ষেত্রে তার পারিবারিক সূত্রে এই খাতাটি পুনরুদ্ধার হয়েছিল এবং সেই সূত্র দিয়ে এই পূর্ণাঙ্গ একটি সংকলন কিন্তু উদ্বোধন প্রকাশনালয় এখন প্রকাশ করেছে। আমি আমার ছেলে মেয়েদের বলবো, সহকর্মী বন্ধুদের বলবো যে প্রয়োজন হলে এটি কিন্তু একটি বিশেষ আকর গ্রন্থ হিসেবে আপনারা উল্টে দেখতে পারেন এবং যারা বিজ্ঞান নিয়ে কাজ করেন, ধ্বনি বিজ্ঞান নিয়ে কাজ করেন, তাদেরও কিন্তু 19 শতকে এই ধ্বনিগত ধারণা ঠিক কিভাবে ডেভেলপ হয়েছিল এর যদি কোনো ঐতিহাসিক অর্থাৎ হিস্ট্রি অফ সায়েন্স, এটাকে যদি আমরা এই পয়েন্ট ভিউতেও এখন ইতিহাস অনার্সেও আমরা দেখি যে হিস্ট্রি অফ সায়েন্স দেখানো হয়। ইতিহাস অনার্সে এই মুহূর্তে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে সঙ্গীতের ইতিহাস পাঠ্য হয়েছে। সুতরাং সেই জায়গা থেকেও কিন্তু মাস্টারমশাইরা, ইতিহাসের ছেলেমেয়েরা, ইতিহাসের মাস্টারমশাইরাও কিন্তু এই বইটিকে একটু নাড়াচাড়া করে দেখতে পারেন। আমার মনে হয় খুব ফলপ্রসূ হবে।